রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। 4 বছরে 1,500 ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট নির্মাণ করবে চীন। যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা স্টাইলে তাইওয়ান দখল করবে চীন। বিমান চলাচলের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়। উল্কার গতিতে এগিয়ে চলছে চীনা যুদ্ধ বিমান নির্মাণের কাজ। আর মাত্র 4 বছরের মধ্যে সংখ্যা ও শক্তি সহ সব দিক দিয়ে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে চীন। বর্তমানে যুদ্ধ বিমান নির্মাণের সক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। যুক্তরাষ্ট্র বর্তমানে বছরে যুদ্ধ বিমান নির্মাণ করছে 200-এর অধিক। চীন নির্মাণ করছে 240টি। তবে যুক্তরাষ্ট্র বছরে 200 থেকে 300 যুদ্ধ বিমান নির্মাণে সক্ষম হলেও এর বেশিরভাগই তারা নির্মাণ করে রপ্তানির লক্ষ্যে। ব্রিটিশ গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা রুসির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 4 বছরের মধ্যে চীনা বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে 13 শতাধিক নতুন যে 25th জেনারেশন স্টেলথ যুদ্ধ বিমান। বর্তমানে চীন বছরে 100 থেকে 120টি চেংদু জে 25th জেনারেশন ফাইটার জেট নির্মাণ করছে। আগামী 4 বছরে আলোচিত জে 10C যুদ্ধ বিমান যুক্ত হবে 1000-এর বেশি। এছাড়া ভারী ফাইটার জেট জে 16 এর সংখ্যা ছাড়িয়ে যাবে 9 শতাধিক। রুসির প্রতিবেদনে আরও আশঙ্কা করা হয়েছে, আগামী 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন স্টেলথ ফাইটার F-22 র্যাপটার ও F-35 যুদ্ধ বিমান অকার্যকর হয়ে যাবে চীনা এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে। বর্তমানে বিশ্বের স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ সব ক্ষেত্রে বিশ্বের সব দেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্র। তবে ইতোমধ্যে নৌবাহিনীতে সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। চীনের এবার লক্ষ্য 2050 সালের মধ্যে সামরিক ক্ষেত্রে সব শাখায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা অর্জন করা। তবে বিশ্লেষকদের মতে চীন যে গতিতে এগিয়ে চলছে তাতে তার আগেই বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলবে দেশটি। বর্তমানে চীনা বিমান বাহিনীতে মোট সামরিক এয়ারক্রাফটের সংখ্যা 3,300। অপরদিকে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীতে মোট সামরিক এয়ারক্রাফটের সংখ্যা 5,500। তবে যুক্তরাষ্ট্র আর্মি, নেভি, মেরিন সহ সব বিভাগে মোট এয়ারক্রাফটের সংখ্যা 13,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের ও বিশ্বের শীর্ষ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান 2025 সালে রেকর্ড 191টি F-35 যুদ্ধ বিমান ডেলিভারি দিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 18টি দেশে। বর্তমানে চীন 2 ধরনের 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণ করেছে এবং 1 বছর ধরে তার ফ্লাইট টেস্ট চলছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণ শুরু করেছে এবং 2028 সালে তা আকাশে ওড়ানোর পরিকল্পনা তাদের। দীর্ঘ 14 বছর পর আবার এক সুতোয় গাঁথা হলো ঢাকা করাচির আকাশ। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে আবার ঢাকা করাচি বেসামরিক বিমান চলাচল। আর এর মাধ্যমে আবার নতুন উচ্চতায় পৌঁছলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। ঢাকা করাচি একটি ব্যাপক চাহিদা সম্পন্ন ও লাভজনক বিমান রুট হওয়া সত্ত্বেও কেবলমাত্র ভারতের নির্দেশে হাসিনা সরকার 2012 সালে বন্ধ করে দেয় পাকিস্তান বাংলাদেশ বিমান চলাচল। কেবল তাই নয়, হাসিনার আমলে পাকিস্তানের কোনো পণ্যবাহী জাহাজও ভিড়তে দেওয়া হয়নি বাংলাদেশের বন্দরে। ভারতের অনুগত মাফিয়া শাসক শেখ হাসিনার আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তলানিতে নিয়ে যাওয়া হয়। ঢাকায় কোনো মতে চালু ছিল পাকিস্তান দূতাবাস এবং পাকিস্তান দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক নজরদারিতে রাখত ভারতের গোয়েন্দা সংস্থা। এ অবস্থায় বাংলাদেশ থেকে কেউ পাকিস্তানে যেতেও সাহস করত না। যারা অন্য দেশ হয়ে পাকিস্তান যেত তাদেরকে বিশেষ সন্দেহের চোখে দেখা হতো। তবে 24-এর বিপ্লবে মাফিয়ার শাসক হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আবার পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। দ্রুত চট্টগ্রাম বন্দরে আসে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। এরই ধারাবাহিকতায় 29 জানুয়ারি থেকে শুরু হলো 2 দেশের মধ্যে বিমান চলাচল। তবে ভারতের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের উপর বিধিনিষেধ থাকায় বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে এই রুট। প্রকাশিত খবরে বলা হয়েছে, ক্রমান্বয়ে ইসলামাবাদ সহ অন্যান্য শহরেও সম্প্রসারিত হবে বেসামরিক বিমান চলাচল। বৃহস্পতিবার থেকে 2 দেশের মধ্যে বিমান চলাচল শুরুর ঘটনায় উভয় দেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের মূলধারার গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনফ্লুয়েন্সাররা এ ঘটনায় ব্যাপক আনন্দে মেতেছে।
যুক্তরাষ্ট্রের দেখানো মডেলে ভেনিজুয়েলা আগ্রাসন স্টাইলে তাইওয়ানে অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে চীন। গত ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে তুলে আনে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। চীনও একই কায়দায় তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে এনে দ্বীপটি দখল করবে। তাইওয়ানের বর্তমান ক্ষমতাসীন সহ অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করেছে। সম্প্রতি পশ্চিমা বিভিন্ন গবেষণা সংস্থা ও সমর বিশ্লেষকদের মতে ২০২৭ সালের আগে চীন তাইওয়ানে অভিযান চালাবে না। তবে চীন তাইওয়ানে অভিযান চালাবে এটা এক প্রকার নিশ্চিত। সে লক্ষ্যে চীন সব প্রস্তুতি গ্রহণ করে চলছে। তারই অংশ হিসেবে চীন গত ডিসেম্বর মাসে তাইওয়ান ঘিরে জাস্টিস মিশন 2025 নামে সর্বাত্মক এক মহড়া পরিচালনা করে। এ মহড়ার পর তাইওয়ানের উপ প্রতিরক্ষা মন্ত্রী হোসু সুচিয়েন বলেছেন, চীন আকস্মিক হামলা চালিয়ে তাইওয়ানের প্রেসিডেন্টকে অপহরণ করতে চায়। সেজন্যই চীনা আর্মি তাইওয়ান ঘিরে মহড়ার নামে ঘাম ঝরাচ্ছে। তারা আমাদেরকে বলছে, তোমাদের দেশ আমরা দখল করব। তবে যুক্তরাষ্ট্র যেভাবে ভেনিজুয়েলায় সফল আগ্রাসন চালিয়েছে, তাইওয়ানের ক্ষেত্রে সেটা সম্ভব হবে না চীনের পক্ষে। কারণ ভেনিজুয়েলার সামরিক শক্তি বলতে কিছু ছিল না। যেটুকু ছিল তাও যুক্তরাষ্ট্র অভিযানের আগে সম্পূর্ণ অকার্যকর করে দেয়। যেমন যুক্তরাষ্ট্র দেশটির সামরিক শাখার সব যোগাযোগ ব্যবস্থা, কমান্ড সেন্টার অচল করে দেয়, হামলা চালায় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায়। ফলে কোনো প্রকার বাধা ছাড়া যুক্তরাষ্ট্র সেনারা দেশটির প্রেসিডেন্টকে ধরে বিমানে উড়িয়ে নিয়ে গেছে নিজ দেশে। কিন্তু তাইওয়ানের কাছে রয়েছে প্রায় ৩০০ শক্তিশালী যুদ্ধ বিমান। এর মধ্যে যুক্তরাষ্ট্রের F-16 রয়েছে ১১০টি। দেশটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 9টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। তাইওয়ানের রয়েছে শক্তিশালী ড্রোন সিস্টেমও। তাইওয়ানের কাছে থাকা অনেক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সরাসরি চীনা ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। ফলে যুক্তরাষ্ট্র যেভাবে বিনা বাধায় ভেনিজুয়েলায় অভিযান সম্পন্ন করেছে, সেটা সম্ভব হবে না চীনের পক্ষে। চীনকে এক্ষেত্রে সরাসরি যুদ্ধ করতে হবে দেশটি দখল করতে হলে। অপরদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্রে কোনো দেশ এগিয়ে আসেনি ভেনিজুয়েলার পক্ষে, কিন্তু তাইওয়ানের পক্ষে রয়েছে সরাসরি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী নিয়মিত অপারেশন পরিচালনা করে তাইওয়ান প্রণালীতে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন তাইওয়ানে আক্রমণ চালালে চীনের বিরুদ্ধে হামলা করবে যুক্তরাষ্ট্র। একই কথা বলেছে অস্ট্রেলিয়া ও জাপান। তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে বলা হয়েছে, তাইওয়ান রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। ফলে কোনো দেশ তাইওয়ানের পক্ষে এগিয়ে না আসলেও তাইওয়ানের পক্ষ থেকেই বড় ধরনের প্রতিরোধের সম্মুখীন হতে হবে চীনকে। তবে চীন সে প্রতিরোধ কয়েকদিনের মধ্যে গুড়িয়ে দিয়ে দেশটি দখলে নিতে সম্ভব। চীন বলেছে, তাইওয়ান যদি স্বেচ্ছায় চীনের সাথে যোগ না দেয়, তাহলে একদিন না একদিন ক্ষমতা প্রয়োগ করে দ্বীপটি দখল করা হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনীর সাম্প্রতিক পুনঃসমাবেশ কেবল একটি সামরিক কৌশলগত পদক্ষেপ নয়, বরং এটি অঞ্চলটির রাজনীতি, নিরাপত্তা, স্থাপত্য, জ্বালানি বাজার, বৈশ্বিক কূটনীতি এবং ঘরোয়া রাজনীতির জটিল আন্তঃসম্পর্কের প্রতিফলন। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আর্মাডা বা বিশাল নৌবাহর উপসাগরের দিকে অগ্রসর হওয়া, এই ঘোষণার মধ্যেই রয়েছে একাধিক স্তরের বার্তা: প্রতিরোধ, চাপ সৃষ্টি, দর কষাকষির লিভারেজ এবং প্রয়োজনে দ্রুত আঘাত হানার সক্ষমতা প্রদর্শন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের সাম্প্রতিক ওঠানামা, ইসরায়েল ইরান উত্তেজনা, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলোকে একত্রে বিবেচনা না করলে ছবিটি অসম্পূর্ণ থেকে যাবে। যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরানোর ঘোষণার পেছনে প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হল প্রতিরোধমূলক অবস্থান। ওয়াশিংটন প্রকাশ্যে বলছে তারা হয়তো এই শক্তি ব্যবহার করতেই চাইছে না, কিন্তু যদি লাগে এই সম্ভাবনাটুকু খোলা রাখতে চায়। আধুনিক কৌশলগত চিন্তায় এটি ডিটারেন্সের মূল কথা। প্রতিপক্ষকে এমন একটি বিশ্বাসযোগ্য সক্ষমতার মুখোমুখি দাঁড় করানো যাতে সে আক্রমণ বা উস্কানি দেওয়ার আগে দুবার ভাবে। আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহরের পথ পরিবর্তন করে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা এই বিশ্বাসযোগ্যতার প্রতীক। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারগুলো টোমাহক ক্রুজ মিসাইল বহনে সক্ষম, যা ইরানের গভীরে নির্ভুল হামলা চালাতে পারে। পাশাপাশি এজিস কম্ব্যাট সিস্টেমযুক্ত জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও মিত্রদের ঘাঁটিগুলোকে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হুমকি থেকে রক্ষার সক্ষমতা বাড়ায়।
এই সামরিক পদক্ষেপকে আলাদা করে দেখলে চলবে না, এটি সাম্প্রতিক অতীতের ধারাবাহিকতার অংশ। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ছিল একটি বড় বাঁক। সেই সময় সাবমেরিন থেকে টমাহক নিক্ষেপ এবং B-2 বোমারু বিমানের ব্যবহার দেখিয়ে দেয় যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে উচ্চমাত্রার শক্তি প্রয়োগে প্রস্তুত। তবে সেই হামলার পরও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়নি, যা ইঙ্গিত দেয় উভয় পক্ষই সংঘাতকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে চেয়েছে। বর্তমান আর্মাডা ঘোষণাও সেই সীমিত সংঘাত ব্যবস্থাপনার ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে শক্তি দেখানো হয় কিন্তু যুদ্ধ অনিবার্য করে তোলা হয় না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দ্বৈততা স্পষ্ট। একদিকে তিনি ইরানের দিকে বড় শক্তি পাঠানোর কথা বলছেন, অন্যদিকে বলছেন হয়তো এটি ব্যবহার করতেই হবে না। এই দ্বৈততা আসলে কূটনৈতিক চাপের একটি পরিচিত কৌশল। শক্তি প্রদর্শনের মাধ্যমে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থান তৈরি করা, আবার একই সঙ্গে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার বার্তা দেওয়া। ট্রাম্প অতীতে উত্তর কোরিয়ার ক্ষেত্রেও এই কৌশল ব্যবহার করেছিলেন। ফায়ার অ্যান্ড ফিউরি বক্তব্যের পর শেষ পর্যন্ত আলোচনায় বসা। ইরানের ক্ষেত্রেও একই প্যাটার্ন দেখা যাচ্ছে, যদিও আঞ্চলিক বাস্তবতা ও অভ্যন্তরীণ রাজনীতি ভিন্ন। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাম্প্রতিক বিক্ষোভগুলো দেশটির অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন এবং শাসন ব্যবস্থার প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ ছিল। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এই বিক্ষোভকারীদের সমর্থন জানানোয় তেহরান একে সরাসরি শাসন পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে দেখছে। ট্রাম্পের হেল্প ইজ অন দ্য ওয়ে সম্ভাব্য ইরানের নেতৃত্বের কাছে একটি হুমকির সংকেত। যদিও পরবর্তীতে তিনি সামরিক ভাষা কিছুটা নরম করেছেন, ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র কেবল বাহ্যিক শত্রু নয়, অভ্যন্তরীণ অস্থিরতারও পৃষ্ঠপোষক। এই কারণেই ইরানের প্রতিক্রিয়া এত তীব্র। সামরিক নেতৃত্বের বক্তব্য ফিঙ্গার অন দ্য ট্রিগার বা সবকিছু দিয়ে পাল্টা আঘাত করার হুমকি কেবল কথার লড়াই নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরান জানে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হবে। তবে তারা এটাও জানে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অসংখ্য ঘাঁটি, নৌপথ এবং মিত্র রাষ্ট্র রয়েছে, যেগুলোকে লক্ষ্য করে অসম আঘাত হানা সম্ভব। এই লেজিটিমেট টার্গেট ঘোষণার মাধ্যমে ইরান আসলে সংঘাতের মূল্য বাড়িয়ে দিচ্ছে, যাতে ওয়াশিংটন সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি লাভের নতুন হিসেব করে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতির বিস্তার এই হুমকিকে আরও বাস্তব করে তোলে। বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ বিভিন্ন দেশে স্থায়ী ও অস্থায়ী ঘাঁটি মিলিয়ে অন্তত 19টি স্থানে মার্কিন সামরিক অবকাঠামো রয়েছে। 40 থেকে 50 হাজার সৈন্যের এই উপস্থিতি একদিকে আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়, অন্যদিকে ইরানের চোখে এগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু। অতীতে ইরান সমর্থিত মিলিশিয়াদের মাধ্যমে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার নজির রয়েছে। বর্তমানে উত্তেজনায় সেই ঝুঁকি আরও বেড়েছে। এই সামরিক বাস্তবতার পাশাপাশি কূটনৈতিক ও নীতিগত দ্বন্দ্ব স্পষ্ট। যুক্তরাষ্ট্রের নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি যেখানে পশ্চিম গোলার্ধে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে, সেখানে মধ্যপ্রাচ্যে আবারও বড় আকারে নৌ সমাবেশ একটি আপাত বিরোধ সৃষ্টি করে। তবে এই বিরোধ কেবল উপরের স্তরে। বাস্তবে যুক্তরাষ্ট্র একসঙ্গে একাধিক থিয়েটারে উপস্থিতি বজায় রাখতে চায়, যেখানে চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা চলবে। আবার মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা ঠেকাতে শক্তি প্রদর্শনও অব্যাহত থাকবে। বিমান চলাচলে আংশিক বিঘ্ন এই উত্তেজনার আরেকটি বাস্তব প্রতিফলন। ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর সাময়িক ফ্লাইট বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত দেখায় যে বাণিজ্যিক খাত ঝুঁকি অনুভব করছে। যদিও সম্পূর্ণ আকাশপথ বন্ধ হয়নি, তবু এই ধরনের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা এবং আঞ্চলিক অর্থনীতির উপর প্রভাব ফেলে। দুবাইয়ের মতো হাবগুলো বৈশ্বিক বাণিজ্য এবং যাত্রী চলাচলের কেন্দ্র। সেখানে সামান্য বিঘ্ন বৃহত্তর অর্থনৈতিক বার্তা বহন করে। নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেশার নীতির ধারাবাহিকতা। 9টি জাহাজ ও তাদের মালিকদের উপর নিষেধাজ্ঞা দিয়ে ওয়াশিংটন দেখাতে চায় সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক চাপও অব্যাহত থাকবে। এই শ্যাডো ফ্লিট ইরানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তেল রপ্তানি থেকেই মূলত বৈদেশিক মুদ্রা আসে। নিষেধাজ্ঞার লক্ষ্য শুধু রাজস্ব কমানো নয়, বরং অভ্যন্তরীণ দমনপীড়নের খরচ বাড়িয়ে দেয়া, যাতে শাসন ব্যবস্থার উপর চাপ বাড়ে। তবে অতীতের অভিজ্ঞতা বলে নিষেধাজ্ঞা অনেক সময় সাধারণ জনগণের দুর্ভোগ বাড়ায়, শাসক গোষ্ঠীর আচরণ বদলায় না। মানবাধিকার ইস্যু এই সংঘাতে একটি নৈতিক মাত্রা যোগ করেছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব, ইরানের হতাহতের সংখ্যার ভিন্ন ভিন্ন দাবি এবং তেহরানের পাল্টা অভিযোগ, সব মিলিয়ে একটি তথ্যযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে।
ইরান বলছে এটি বিদেশি ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের কাজ। এই বয়ান যুদ্ধ কূটনীতিকে আরও জটিল করে তোলে, কারণ প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান নৈতিকভাবে বৈধ প্রমাণ করতে চায়। সবশেষ প্রশ্ন আসে, যুক্তরাষ্ট্র কি আবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে? সরল উত্তর হলো প্রস্তুতি মানেই সিদ্ধান্ত নয়। সামরিক সম্পদ সরানো মানে বিকল্প খোলা রাখা। ওয়াশিংটন চাইছে এমন একটি অবস্থান যেখানে প্রয়োজনে দ্রুত আঘাত হানা যাবে, আবার প্রয়োজনে টেবিলে শক্ত অবস্থান নেওয়া যাবে। ইরানও পাল্টা হুমকি দিয়ে এই খেলা খেলছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব বা দুর্ঘটনা। একটি ভুল সংকেত, একটি ভুল ব্যাখ্যা পুরো অঞ্চলকে বড় সংঘাতে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের ইতিহাস দেখায় যে বড় শক্তিগুলো প্রায় এখানে শক্তি প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক লক্ষ্য অর্জন করতে চেয়েছে। কখনো তা সফল হয়েছে, কখনো তা দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার জন্ম দিয়েছে। বর্তমান পরিস্থিতি সেই পুরনো পাঠই নতুন করে মনে করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের আর্মাডা ইরানের জন্য যেমন হুমকি, তেমন এটি আলোচনার দরজাও খুলে রাখতে পারে। শেষ পর্যন্ত সংঘাত নাকি সমঝোতা তা নির্ভর করবে উভয় পক্ষের ঝুঁকি গ্রহণের মানসিকতা, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকার উপর। এই অনিশ্চয়তার মধ্যেই মধ্যপ্রাচ্য আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে বহুদূর। ইরান জানিয়েছে দেশটির স্বার্থ রক্ষায় যে কোনো সামরিক সংঘাতের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে উত্তেজনাকর এই পরিস্থিতিতে সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নানা জল্পনা ও উত্তেজনার মধ্যে তেহরান এই অবস্থান স্পষ্ট করেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেন, বিদেশি কিছু গণমাধ্যমে ইরানের উপর আসন্ন মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সানা নিউজ এজেন্সির বরাতে তিনি জানান, ইরান দীর্ঘদিন ধরেই হুমকির মুখে অভ্যস্ত এবং অতীতেও বহুস্তরীয় যুদ্ধ চাপের মুখোমুখি হয়ে তা সফলভাবে মোকাবেলা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এসব অভিজ্ঞতা সত্ত্বেও তেহরান এখনও কূটনৈতিক সমাধান, সংলাপ এবং স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দিচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে মোহাজেরানি বলেন, সরকার সহিংসতায় নিহত সবার জন্য শোকাহত এবং এই অস্থিরতায় প্রাণহানির সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে, যা নিঃসন্দেহে একটি গুরুতর এবং উদ্বেগজনক চিত্র। তিনি দাবি করেন, এই সহিংসতার একটি বড় অংশ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ চালানোর ফল। সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের সঙ্গে যোগাযোগ জোরদার করা এবং তাদের ন্যায্য দাবি শোনাই সবচেয়ে কার্যকর পথ। সে লক্ষ্যে কর্তৃপক্ষ বিক্ষোভ মোকাবেলায় নতুন কৌশল গ্রহণ করেছে, যার মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ এবং সহিংসতা এড়ানোর চেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও বলেন, সহিংস ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্তাধীন রয়েছে এবং এসব তদন্তের ফলাফল আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে। ইন্টারনেট ব্যবহারে আরোপিত বিধিনিষেধ নিয়ে প্রশ্নের জবাবে মোহাজেরানি বলেন, সরাসরি নিরাপত্তা হুমকি দেখা দিলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। তিনি জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইন্টারনেট ব্যবহারের সুযোগ সম্প্রসারণের পক্ষে থাকলেও বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে সাময়িক বিধিনিষেধ প্রয়োজন হয়ে পড়েছে। তবে কিছু বাণিজ্যিক খাতে সীমিত পরিসরে ইন্টারনেট সুবিধা দেওয়া হয়েছে, যা সাধারণ জনগণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ারগুলো ভারত মহাসাগরে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতা ও উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। হামাসের এক শীর্ষ নেতা বলেছেন, প্রতিরোধের অস্ত্র কখনোই কোনো পর্যায়ে আলোচনার বিষয় ছিল না এবং ভবিষ্যতেও হবে না। বুধবার আল জাজিরাকে দেয়া বক্তব্যে হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো অধিকার নেই ইসরায়েলি বন্দীদের ফিরে আসার কৃতিত্ব দাবি করার। তার মতে, যত ইসরায়েলি বন্দী মুক্তি পেয়েছে সবই হয়েছে প্রতিরোধের নির্ধারিত শর্তে হওয়া সমঝোতার মাধ্যমে। আবু মারজুক স্পষ্ট করে বলেন, হামাস কখনোই অস্ত্র সমর্পণে সম্মত হয়নি এবং প্রতিরোধের অস্ত্র নিয়ে কোনো সময়ে আলোচনা হয়নি। তিনি আরও বলেন, গাজা উপত্যকা সংক্রান্ত যে কোনো ব্যবস্থা হামাসের সঙ্গে সরাসরি বোঝাপড়ার মাধ্যমেই হতে হবে, কারণ ফিলিস্তিনি রাজনীতিতে হামাস একটি গুরুত্বপূর্ণ শক্তি, যাকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি জানান, তথাকথিত ট্রাম্প পরিকল্পনার অধীনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সাধারণ কাঠামোতে হামাস সম্মতি দিয়েছিল, তবে সেখানে প্রতিরোধের অস্ত্রের প্রশ্ন তোলা হয়নি।
তার ভাষ্য অনুযায়ী নেতানিয়াহু প্রতিরোধকে নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলি মৃতদেহ হস্তান্তর, রাফা সীমান্ত পুনরায় খোলা এবং গাজার পুনর্গঠনের সঙ্গে যুক্ত করেছেন, যা হামাস কখনো গ্রহণ করেনি। অন্যদিকে হামাস ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি শহীদদের মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরায়েল শত শত ফিলিস্তিনি শহীদের মরদেহ আটকে রেখেছে এবং গাজায় নিখোঁজ হাজারো মানুষের দেহ উদ্ধারে বাধা দিচ্ছে, যা আন্তর্জাতিক নীরবতার মধ্যে একটি নৃশংস অপরাধ। বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান গণহত্যার সময় জব্দ করা মরদেহ সহ বহু মরদেহ দশকের পর দশক ধরে তথাকথিত নম্বরযুক্ত কবরে রাখা হয়েছে, যেগুলোর বিষয়ে পরিবারগুলোকে কোনো তথ্য দেয়া হয় না। হামাস জানায়, প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি বোমা বর্ষণে ধ্বংসস্তূপের নিচে প্রায় 10,000 শহীদ এখনও নিখোঁজ রয়েছেন, আর ভারী যন্ত্রপাতির তীব্র সংকট উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে, যা ইসরায়েল গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। সংগঠনটি অভিযোগ করে, ইসরায়েলি সেনাদের মরদেহ উদ্ধারে আন্তর্জাতিক মনোযোগ থাকলেও হাজারো ফিলিস্তিনি পরিবারের ট্র্যাজেডি উপেক্ষিত হচ্ছে। হামাস অবিলম্বে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে মরদেহগুলো ফেরত দেয়া, রাফা ক্রসিং খুলে দেয়া এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতির দাবি জানায়। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলার জন্য সৌদি আরব তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। মঙ্গলবার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA। টেলিফোন আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে পূর্ণ সম্মান করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে কোনো আপোষ করবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য যে পক্ষই হোক না কেন, যে দিক থেকেই হোক, সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে রিয়াদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন। আলাপের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির অভ্যন্তরীণ সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সৌদি যুবরাজকে অবহিত করেন। তিনি ইরানের ভেতরে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং সেগুলো মোকাবেলায় তার সরকারের গৃহীত উদ্যোগ ও প্রচেষ্টার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি পারমাণবিক কর্মসূচি বা নিউক্লিয়ার ফাইল ঘিরে সাম্প্রতিক আলোচনার অগ্রগতিও ব্যাখ্যা করেন। এর জবাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব সবসময় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে। তিনি জানান, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে। সৌদি আরব এমন সব উদ্যোগকে সমর্থন করে যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ায়। এই ফোনালাপকে ইরান সৌদি সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে শক্ত অবস্থান তুলে ধরে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলার বিচার বন্ধে হস্তক্ষেপ করেন। মঙ্গলবার তেল আবিব জেলা আদালতের বাইরে দেয়া এক বক্তব্যে বেন গাভির এই বিচার প্রক্রিয়াকে পাগলামি ও অস্বাভাবিক বলে আখ্যা দেন। তিনি বলেন, গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার পর আবার আদালতে হাজির হওয়ার প্রস্তুতি নেওয়ার একজন প্রধানমন্ত্রীর জন্য সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। বেন গাভির তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেন, নেতানিয়াহুর ওপর এ ধরনের চাপ রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষতিকর এবং তিনি আশা প্রকাশ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রহসনের অবসান ঘটাতে উদ্যোগ নেবেন। এদিন নেতানিয়াহু আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দেন, যা ছিল তার 75তম আদালত উপস্থিতি। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী 3টি আলাদা মামলায় ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগের মুখোমুখি, যেগুলো কেস 1000, কেস 2000 এবং কেস 4000 নামে পরিচিত। এর আগে ট্রাম্প একাধিকবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। 2025 সালের অক্টোবর মাসে নেসেটে দেয়া এক ভাষণে এবং পরের মাসে হারজগকে লেখা এক চিঠিতেও তিনি একই দাবি তোলেন। ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়, যেখানে বিরোধীরা এটিকে দেশটির বিচার ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখেন। গত 30 নভেম্বর নেতানিয়াহু দোষ স্বীকার না করেই এবং রাজনৈতিক পদ
ছাড়ার ঘোষণা ছাড়াই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন। তবে গত সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের এক বক্তৃতায় প্রেসিডেন্ট হার্জগ স্পষ্ট করে বলেন, ক্ষমার যে কোনো আবেদন নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হতে হবে এবং ব্যক্তিগত বা রাজনৈতিক চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না। মার্কিন সিনেটর টেড ক্রুজ এমন এক রাজনীতিক হিসেবে পরিচিত যার বক্তব্যের তীব্রতা প্রায় তার পরিণতি বোধকে ছাপিয়ে যায়। 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে হামলাকে উস্কে দেয়া বক্তব্যে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আবার টেক্সাসে ভয়াবহ শীতকালীন ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ার সময় ক্যানকুনে পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি নিজ রাজ্যের মানুষের কাছেও কুখ্যাত। আন্তর্জাতিক অঙ্গনে তিনি পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত মার্কিন সামরিক হস্তক্ষেপের দৃঢ় সমর্থক। তবে সাম্প্রতিক সময়ে ইরানকে অস্থিতিশীল করতে বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার যে আহ্বান তিনি জানিয়েছেন, যাকে তিনি আমেরিকার নিরাপত্তা বৃদ্ধির উপায় হিসেবে তুলে ধরছেন, তা তার আগের সব বেপরোয়া অবস্থানকেও ছাড়িয়ে গেছে। এমন এক সময়ে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে বৈশ্বিক কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন যে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রতিবাদকারীদের অস্ত্র দিতে হবে, এতে নাকি আমেরিকা আরও নিরাপদ হবে। কিন্তু বাস্তবে যাদের তিনি প্রতিবাদকারী বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলনকারী নয়। 2018 সালে ট্রাম্প প্রশাসনের ম্যাক্সিমাম প্রেশার নীতির পর মূল্যস্ফীতির বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুত সমন্বিত সশস্ত্র সহিংসতায় রূপ নেয়। জানুয়ারির 8 থেকে 14 তারিখের মধ্যে বহু শহরে পরিস্থিতি বিদ্রোহে পরিণত হয়। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও সামরিক অস্ত্র ব্যবহৃত হয় এবং বিপুল সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস হয়। সরকারি হিসেবে হাজার হাজার মানুষ নিহত হয়, যাদের মধ্যে শিশু ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল। অনেক আটক ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তেহরানের বিশ্লেষকদের মতে এই সহিংসতা ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের অজুহাত তৈরির অংশ ছিল। ক্রুজের প্রস্তাবকে তাই পর্যবেক্ষকরা সরাসরি যুদ্ধের সমর্থন হিসেবে দেখছেন, হোক তা অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দিয়ে সরকার উৎখাত বা ভবিষ্যৎ সামরিক হামলার পথ প্রশস্ত করা। 80 দশকে এমন নীতির ফল যে রক্তক্ষয়ী ও ব্যর্থ ছিল, ইতিহাস তা স্পষ্ট করে। আঞ্চলিক শক্তিগুলো যখন কূটনীতির পথে ফেরার আহ্বান জানাচ্ছে, তখন ক্রুজের এই অবস্থান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি এক সম্ভাব্য বিপর্যয়ের দিকেই বিশ্বকে ঠেলে দিচ্ছে। কারণ ইরান, ইরাক, সিরিয়া বা লিবিয়া নয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।